হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। পুজোর পরেই আমরা চলে গিয়েছিলাম হচ্ছে হায়দ্রাবাদে। আর এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টের লাউঞ্জ। এই লাউঞ্জে আমরা সকালবেলায় চলে এসেছিলাম, আমাদের ফ্লাইট সকালেই ছিল। আমরা এখানে এসেই নিয়ে নিয়েছিলাম স্যান্ডউইচ, জিরা আলু ভাজা, এখানে ইডলি ছিল, আর সঙ্গে আলুর পরোটা ছিল, আর ছিল আলুর দমও। আর ভিতরে লুচিও ভাজছিল, বললে তারা গরম গরম ভেজে দিয়ে যাচ্ছিল। সঙ্গে অনেক রকমের ফল ছিল আর অনেক রকমের মিষ্টি আইটেম ছিল। খাওয়া দাওয়া করার পরে আমরা উঠে গেছিলাম প্লেনে। আর এই হায়দ্রাবাদে যাচ্ছি আমাদের ভিসার কিছু দরকারের জন্য। আর হায়দ্রাবাদ পৌঁছেই আমরা অনেক অনেক জায়গায় ঘুরতে গেছিলাম। সেই সব ভিডিও একদম শেষ অবধি তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। আমাদের সব মিলিয়ে কলকাতা থেকে হায়দ্রাবাদ যেতে 2 আওয়ার্সের মতো লেগেছিল। আর তারপরেই আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে হায়দ্রাবাদে। এখন হায়দ্রাবাদ এয়ারপোর্টে আমরা নেমে পড়েছি। আর এখান থেকে বেরিয়েই আমরা ক্যাবের জন্য বাইরের দিকে যাচ্ছিলাম। যেহেতু সকালবেলায় ছিল, এয়ারপোর্টটাও ফাঁকা ছিল, আর আমাদের লাগেজ পেতেও খুব একটা অসুবিধা হয়নি। আমরা খুব তাড়াতাড়ি লাগেজ পেয়ে গেছিলাম। আর হায়দ্রাবাদ এয়ারপোর্টটাও কিন্তু ভীষণ সুন্দর, সাজানো গোছানো। আর তারপরেই এখন আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। যে আগে এসছে তাদের ক্যাব আগেই নিয়ে যাবে, তাই এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আর এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। আমাদের এই এয়ারপোর্ট থেকে হোটেল যেতে প্রায় 40 মিনিট মতো লেগেছিল। আর বাইরের রাস্তা এত সুন্দর যে কি বলবো, পুরো গাছ দিয়ে চারিদিক সাজানো গোছানো। আর হোটেলে ঢুকেই আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরেই তারপরে আমরা ঘর পেয়ে গেছিলাম। আর তারপরে পৌঁছেই আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল, তাই আমরা হোটেলের মধ্যেই খেতে চলে গেছিলাম বিরিয়ানি। আর সব থেকে বেশি সুন্দর লেগেছিল যেটা, সেটা হচ্ছে তারা কলা পাতায় এই বিরিয়ানি দিচ্ছিল। আর হায়দ্রাবাদের বিরিয়ানি খেতে কিন্তু ভীষণ ভালো, কিন্তু ঝাল একটু বেশি। আমি যেহেতু ঝাল পছন্দ করি না, তাই আমার কাছে এই বিরিয়ানি ভীষণ ঝাল ছিল। পরের বার থেকে আমরা যেখানে খেয়েছি সব জায়গায় বলেছি ঝাল কম দিতে। আর তারপরেই আমরা বিকেল বেলায় ঘুরতে বেরিয়ে চলে এসেছিলাম হচ্ছে বিড়লা মন্দিরে। এই বিড়লা মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল, কিন্তু আমাদের ভিতরে ফোন, জুতো কিছুই অ্যালাউ ছিল না, তাই আমরা বাইরে খুলেই এই মন্দিরের ভিতরে ঢুকেছিলাম। আর এটি 280 ফুট উঁচু একটি ছোট্ট পাহাড়ের উপর অবস্থিত। এই মন্দিরটি বিড়লা ফাউন্ডেশন দ্বারা নির্মিত হয়েছিল। আর এটি সম্পূর্ণরূপে রাজস্থান থেকে আমদানি করা সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। আর এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 10 বছর। তারপরে আমাদের বাড়ি ফিরতে ফিরতে একটু রাত হয়ে গেছিল, ভীষণ বৃষ্টি পড়ছিল, তাই আর রাত্রিবেলায় বেশি ভিডিও করতে পারিনি। পরের দিন সকালবেলায় আমরা চলে এসেছিলাম চাটনিজে আমাদের সকালের ব্রেকফাস্ট করতে। ঢুকেই আমাদেরকে মেনু কার্ড দিয়ে দিয়েছিল। আর তারপরেই আমাদের দিয়ে গেছিল 6 রকমের চাটনি। এই চাটনিগুলো খুব ভালো খেতে ছিল, সব এক একটা আলাদা আলাদা টেস্ট ছিল। আর তারপরেই আমরা অর্ডার দিয়েছিলাম পোঙ্গাল, সঙ্গে রায়তাও দিয়ে গেছিল, এটাও খেতে খুব ভালো ছিল। আর দিয়েছিলাম হচ্ছে মাসালা ধোসা, যার ভিতরে প্রচুর পরিমাণে আলুর স্টাফ ছিল। আর তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো লস্যি, যেটাও খেতে ভীষণ সুন্দর ছিল। আর খাওয়া দাওয়া করার পরেই আমরা চলে গেছিলাম সালারজাং মিউজিয়ামে। আর মিউজিয়ামটা ছিল ভীষণ বড়। ঢোকার পথেই ডান দিকে রয়েছিল টিকিট কাউন্টার। ওই টিকিট কাউন্টারটা থেকে তোমরা নিজেরা ফোনেও টিকিট কাটতে পারো, আবার বাঁ সাইডে ভিতরে ঢুকেও টিকিট কাউন্টার রয়েছিল, যেখানে একটা লোক বসেছিল, সেখান থেকে টিকিট দিচ্ছিল। আমরা এই টিকিট নিয়ে এখন এই মিউজিয়ামের ভিতরে ঢুকলাম। আমরা যখন গেছিলাম, প্রত্যেকটা ফোন কিংবা ক্যামেরার জন্য তারা এক্সট্রা করে চার্জ করছিল। যাদের কাছে যটা ফোন বা ক্যামেরা আছে তার জন্য এক্সট্রা
টাকা দিতে হবে। আর তারপরেই আমরা চলে গেছিলাম মিউজিয়ামের ভিতরে কি কি আছে তা দেখব বলে। সব নাম্বারিং করে উপরে লেখা রয়েছে কোনটা কিসের তৈরি, কত বছর আগের, কারা ব্যবহার করত, তা সব এই মিউজিয়ামের ভিতরে একের পর এক লেখা রয়েছে। আমরা যখন গেছিলাম তখনই এক বাস স্কুল স্টুডেন্টরা নেমেছিল এবং তাদেরকেও বোঝাচ্ছিল কোথায় কি আছে। আর যারা নিজেরা না বুঝতে পারবে তাদের জন্য ট্যুর গাইডেরও ব্যবস্থা আছে। প্রথমে ঢুকেই তারা জিজ্ঞাসা করে যে ট্যুর গাইড লাগবে কিনা। যদি লাগে তারা সঙ্গে করেও ট্যুর গাইড নিতে পারে বা নিজেরাও একা একা দেখতে পারে। আর প্রত্যেকটা ঘরের ওপরে নাম্বারিং করা আর নাম লেখা সেই ঘরের ভিতরে কিসের তৈরি জিনিস আছে। এটা ছিল ব্রোঞ্জের তৈরি সমস্ত কিছু। এখানে নটরাজের ঠাকুরের মূর্তি ছিল এবং বিভিন্ন রকমের ঠাকুর এখানে ছিল এবং তাদের কততম অবতার এবং কি রূপে তারা দাঁড়িয়ে আছে তা এই প্রত্যেকটার গায়ের নিচে লেখা ছিল। আর এই মিউজিয়ামটা এত বড় আর এত জিনিস ছিল, দেখতে দেখতে প্রায় 4-5 ঘন্টা এখানেই কেটে গেছিল, কারণ এত লেখা ছিল পুরো পড়ে বুঝতে গেলে মোটামুটি 4-5 ঘন্টা লেগেই যাবে। আর হাতে সময় নিয়ে এসে এই মিউজিয়াম দেখলেই সব থেকে বেশি ভালো হয়। আর এই মিউজিয়ামটি ভারতের অন্যতম বৃহত্তম শিল্পকলা। আর এখানে সারা বিশ্ব থেকে সংগৃহীত প্রাচীন নিদর্শন ও শিল্পকর্মের এক বিশাল সংগ্রহ রয়েছে, যা মূলত সালারজাং পরিবার, বিশেষ করে সালারজাং তৃতীয় সংগ্রহ করেছিলেন। আর এই মিউজিয়ামের ভিতরে চিত্রকর্ম, বস্ত্র, যা ধাতব সামগ্রী আছে 43,000-এরও বেশি বস্তু রয়েছে। আর বেশিরভাগই এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে এগুলো সংগৃহীত। আর এই ঘরের ভিতরে কিরকম বন্দুক তারা ব্যবহার করত আর কি ধাতব দিয়ে বন্দুকগুলো তৈরি, একের পর এক তা সাজানো রয়েছে আর লেখা রয়েছে। এখানে অসংখ্য বন্দুক ছিল যাদের প্রত্যেকটার নাম আলাদা আলাদা ছিল। আর সঙ্গে চারিদিকের দেওয়ালে ছুরি, বড় বড় তরোয়াল, সৈনিকের মূর্তি এই মিউজিয়ামের ভিতর ছিল। আর কিভাবে তারা নিজেদেরকে রক্ষা করত সেগুলো এখানে লেখা ছিল। আর পরের ঘরটা মেটালের গ্যালারি। এই ঘরটার ভিতরে বিশাল বড় বড় ফুলদানি, তারপর সুরা পান করার পাত্র এর মধ্যে ছিল। অনেক রকমের ঘড়িও এখানে ছিল। আর এই ঘরের মধ্যে রূপোর, ব্রোঞ্জের তৈরি জগ, সুপারির বাক্স, মশলার বাক্স প্রভৃতি এখানে রাখা ছিল। আর মিউজিয়ামের ভিতরেই দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, একটা ছিল ইস্টার্ন রুম আর একটা ছিল ওয়েস্টার্ন রুম। ইস্টার্ন রুমের ভেতর এটা নতুন করে সুন্দর করে সাজিয়ে আবার রেখেছে। তার মধ্যে বিভিন্ন কার্পেট, কলসি, জলের পাত্র প্রভৃতি ছিল। আর আর তার পাশের ঘরটাতে ছিল বসার চেয়ার, ড্রেসিং টেবিল, বিছানা, বিভিন্ন রকমের আলমারি আর কাঠেরও ছোট ছোট সেন্টার টেবিল ছিল। আর অনেক জায়গায় ব্রোঞ্জ। আর তার পাশের ঘরটা ছিল ওয়েস্টার্ন রুম। এই ওয়েস্টার্ন রুমের ভিতরে ছিল বিভিন্ন রকমের ছবি, যা ফ্রেমে বাঁধানো ছিল। আর কারা এই ছবি এঁকেছিল তাদের নামকরণও করা ছিল, কত সালে এটি আঁকা হয়েছিল এবং যেগুলো নষ্ট হয়ে গেছে পুনরায় সেগুলোকে ঠিক করা রয়েছে কত সালে, তাই এই নিচে লেখা ছিল। আর এই ঘরের ভিতরেই একটা মূর্তি দাঁড় করানো, যার সামনেটা একটা পুরুষের মূর্তি আর আয়নায় তাকালে একটা মহিলার মূর্তি। তারপরেই আমরা চলে গেছিলাম হচ্ছে চারমিনারে। এই চারমিনারের ভিতরে এত ভিড় ছিল যে একদম উপর অব্দিও ওঠা যায়, কিন্তু আমরা আর উঠিনি এই ভিড়ের জন্য। তারপরেই আমরা রাতে ডিনার করতে চলে গেছিলাম ওখানে সাদাব বলে একটা রেস্টুরেন্ট আছে তার বিরিয়ানি খেতে, যেটা সেদিন ছিল ভীষণ ভিড়। আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরেই তারপরে এখানে বসতে পেরেছিলাম। নিয়ে নিয়েছিলাম রুমালি রুটি, সঙ্গে হালিম ছিল আর বাটার চিকেন ছিল। আর তারপরে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। আগেই ওদেরকে বলে দিয়েছিলাম যে এই বিরিয়ানিতে একটু ঝাল কম দিতে।
ওরা তাই দিয়েছিল, আর সঙ্গে নিয়েছিলাম ফালুদা। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।